হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বুঝলে প্রিয়তা, তোমায় বিয়ে করেছি আমার মা বোনকে শায়েস্তা করতে। ওরা ইট ছুঁড়লে তুমি ছুঁড়বে পাথর, পারলে চুলের মুঠি ধরে ঘোরাবে আমার বোনটাকে। আমি করা আদেশ, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। ওরা একটা বললে তোমার তিনটে বলে শোধ দিতে হবে। আর তোমার কথার আঘাত যেন হয় ছুরির চেয়েও ধারালো। মুখের বাণীতেই যেন ঘায়েল হয় ওরা। নিজের সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে প্রিয়তাশ্রী। একে তো এই বিয়েতে তার মত ছিল একদমই না। অবিবাহিত মেয়ে সে, অথচ বিয়ে হলো বিবাহিত বউ মরা পুরুষের সঙ্গে। প্রিয়তাশ্রী আমার নাম, মা বাবার বাধ্য মেয়ে। অনার্স ফাইনাল ইয়ার, গায়ের রং ধবধবে ফর্সা, লম্বা, স্বাভাবিক স্বাস্থ্য, ঘন কালো চুল, মার্জিত ব্যবহারে আমি ছিলাম সেরায় সেরা। সেই আমার কপালে জুটল বিবাহিত এক পুরুষ। ইনি আমার কল্পনা জগতের বাইরে। আমার রূপকথার রাজকুমারের স্বপ্নকে ধূলিচ্ছাত করে যেন প্রবল ঝড় উঠেছে মনে। বুক পাজর দুমড়ে মুচড়ে গিয়েছে এই বিয়েতে। কবুল বলার সঙ্গে সঙ্গে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, নিজের ইচ্ছেকে সমাহিত করেছি। ভাবনার মাঝখানেই উঠে দাঁড়ায় সামনে থাকা পুরুষটি। হাতঘড়ি খুলতে খুলতে বলে, কাউকে ভালোবাসেন? ওনার মুখের এমন প্রশ্নে কিছুটা অবাক হই আমি, তবুও উত্তর দিলাম, দুপাশে মাথা নাড়লাম, অর্থাৎ না। সে কিচিৎ হেসে বলে, তাহলে আপনি বুঝবেন কিভাবে? তবুও বলছি, চোখ বন্ধ করুন। ভাবুন আপনার সবচেয়ে কাছের মানুষটিকে, যাকে আপনি ভালোবাসেন। এবার ভাবুন আপনাদের ঘরে আপনি বাদে অন্য একজন, আপনার বিছানায় বসে সে, ফুলে সাজানো খাট, আজ তাদের বাসর রাত, তাও আপনারই সামনে। কেমন লাগবে আপনার? ওনার কথার তালে কখনই যেন চোখ বুজেছি আমি। প্রশ্নে তাকাই ফট করে। হাঁসফাঁস লাগছে, ঘেমে গিয়েছি আমি। এই কেমন অনুভূতি? লোকটা আমার মুখের দিকে তাকিয়ে খানিক হেসে বলে, ওরও এমনই লাগছে। মনে সাহস জুগিয়ে প্রশ্ন করি, ও কে? লোকটা আর কোনো জবাব দেয় না। মুখাকৃত পরিবর্তন হয় ওনার। রাগে চোখ মুখ লাল, চোখ দুটো বড় বড় করে আমার সামনে এসে কর্কশ কণ্ঠে বলে, আপনার জানতে হবে না। আপনার কাজ শুধু আমার মা বোনকে শায়েস্তা করা। শুধু শায়েস্তা নয়, শাস্তি দেওয়া, চরম শাস্তি। কিন্তু কিসের শাস্তি? উনি আবারও ঝাঝালো স্বরে বললেন, সেটাও আপনার জানতে হবে না। যা বললাম তাই শুনুন। বোকা বনে গেলাম যেন আমি। কারণ বলবে না অথচ শাস্তি দিতে বলছে, এই কোন মুসিবতে পড়লাম আমি? লোকটা কি পাগল? আর যাই হোক, একজন মাথা খারাপ লোকের সঙ্গে বিয়ে দেবে না আমায়। যতদূর শুনেছি উনি একজন ইঞ্জিনিয়ার। বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমি। এমন সময় দরজায় নক করে তার ছোট বোন রিপা। চিৎকার করে বলে, ভাইয়া দরজা খোলো, মা অসুস্থ, মরা মরা অবস্থা। লোকটা চেহারাতে কোনো প্রতিক্রিয়া দেখলাম না। সে সুন্দর করে বিছানায় গিয়ে বসল, যেন কিছু শোনেইনি। এগিয়ে এসে বললাম, শুনছেন না আপনার বোন কি বলছে? আপনার মা অসুস্থ। লোকটা বিছানায় শুয়ে পড়ল চাদর মুড়ি দিয়ে। আমি গোল গোল চোখ করে তাকিয়েই আছি শুধু। এরই মাঝে মেয়েটা ডেকে উঠল আবারও, ভাইয়া দরজা খোলো, মা মনে হয় আর বাঁচবে না, তোমাকে দেখতে চাইছে শেষবারের মতো। এবারও কোনো প্রতিক্রিয়া দেখায় না তিনি। বিরক্ত হলাম আমি। এ কেমন নির্দয় মানুষ, নিজের মায়ের মৃত্যু সময়তেও চুপ থাকে। দরজা খুলতে এগিয়ে গেলাম। পিছন থেকে উনি ধীর স্বরে বললেন, ছোটবেলায় একটা গল্প পড়েছেন রাখাল বালকের? সে ছিল মিথ্যাবাদী, বাঘ হেসেছে বলে চিৎকার করে গ্রামবাসীকে ডেকে বিরক্ত করত। তীক্ষ্ণ স্বরে বললাম, আপাতত আপনার গল্প শোনার মতো মুড নেই আমার। আপনি বিবেকহীন হতে পারেন, আমি নই। দরজা খুলে ঘর ছেড়ে বেরোলাম। রিপা ভেতরে একবার উকি দিয়ে বলল, ভাইয়া আসছে না? না আসলে থাক, আপনি চলুন ভাবি। আমায় টেনে টেনে নিয়ে গেল শাশুড়ি মার ঘরে। সবে ঘরে ঢুকেই দেখলাম তিনি মেঝেতে বসে পানের জায়গা থেকে পান বানিয়ে মুখে পুরছেন। আমায় দেখে ঘাবড়ে গিয়ে পানটা মুখ থেকে বের করে রেখে বিছানায় বসে বলে, তুমি এসেছো বৌমা? ওই আর কি হার্টের সমস্যা আমার, একলা থাকতে পারি না রাতে। মাথায় চিন্তা এসে ভর করে বুকে চাপ দেয়। কিছু মনে না করলে একটা কথা বলবো তোমায় বৌমা? বলুন। আজকের রাতটা তুমি আমার কাছে থাকবে? বুকের ব্যথাটা বেড়েছে, না জানি কখন কি হয়। রিপার কাল পরীক্ষা, রাতভর পড়াশোনা করবে। আমার বড় মেয়ে মানে তোমার ননাসের ছেলের গায়ে জ্বর, ও ছেলে নিয়েই ব্যস্ত। আমায় দেখবে কে বলো মা?
চরম হতাশা নিয়ে কথাগুলো বলে দীর্ঘশ্বাস নিলেন তিনি। আমার মায়া হলো বড্ড। অসুস্থ একটা মানুষ, অথচ তাকে দেখার কেউ নেই। এক বাক্যে রাজি হয়ে গেলাম সঙ্গে থাকতে। তিনি খুশিতে গদগদ হয়ে শুয়ে পড়তে বললাম, পরনের লেহেঙ্গাটা আর গহনাগুলো খুলে আসি মা, এগুলো পরে ঘুমোতে পারবো না। শাশুড়িমার মুখ যেন অন্ধকার হলো। বাধা দিয়ে বললেন, ঘরে যাওয়ার আর দরকার নেই, আমার বাথরুম ইউজ করো। রিপা তোমার ঘর থেকে সুতি জামা নিয়ে আসছে। মাথা নাড়লাম। ফ্রেশ হতে বাথরুমে গেলাম। রিপা আমার জামা দিয়ে গেল। গহনাগুলো খুলতে লাগলাম যত্ন সহকারে। এগুলো আমার নানির দেওয়া। মা ছিলেন নানির একমাত্র মেয়ে, সেই সূত্রে মাই পেয়েছিল সব। এবার পেলাম আমি। নানি ছিলেন জমিদার গিন্নি, শখের বালাই ছিল না তার। মন যা চাইতো নানা গড়িয়ে এনে দিত। ভারী কারুকার্য ও পুরু করে গড়া প্রতিটি গহনা। সবচেয়ে আকর্ষণের হলো হাতের এই বালাজোড়া। নিখুঁত কারুকার্যে গড়া মজবুত বালাটি ছিল ভীষণ সুন্দর। গহনাগুলো দেখে বোঝার উপায় নেই যে যুগ পার হয়েছে এগুলোর। অনমনে ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটে ওঠে। গহনাগুলো ওড়নার মাঝে পোটলা করে রেখে দিই। বের হয়ে সবে দরজা খুলেছি ওয়াশরুমের, এমন সময় দেখি বড় ননাস মানে সুমা আপার ছেলে সামির মেঝেতে গাড়ি নিয়ে খেলছে, দৌড়চ্ছে। বিষয়টা আমার একটু কেমন যেন লাগে। বাচ্চাটা নাকি অসুস্থ, তাহলে এত ফিট হয়ে খেলছে কিভাবে? আমায় বের হতে দেখে সুমা আপা দ্রুত এসে ছেলের হাত ধরে দাঁড় করালো। চোখ রাঙালো। ছেলেটা মুখ ছোট করলো, মাথা নিচু করলো। আপু একগাল হেসে বলল, ছেলেটা একদম কথা শোনে না, জ্বর শরীর নিয়ে খেলতে যায়। তোমরা শুয়ে পড়ো, আমি আসছি। ছেলেটাকে টানতে টানতে নিয়ে যায়। রিপাও পড়াশোনা আছে বলে বিদায় নেয়। মা দরজা লাগিয়ে দেন। আমি গহনাগুলো নিয়ে বিছানায় বসতেই শাশুড়িমা একদৃষ্টিতে তাকিয়ে রয় সেদিক পানে। বলে, এগুলো পুরনো আমলের খাঁটি সোনার গহনা, তাই না মা? জি, দেখেই বুঝেছিলাম। তা মা, এখানে কত ভরি হবে সব মিলিয়ে? সঠিক হিসেব আমার জানা নেই, তবে মায়ের থেকে শুনেছিলাম ৮-১০ ভরি হতে পারে। শাশুড়িমা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি একটু অস্প্রস্তুত হয়ে পড়লাম। ধীর স্বরে বললাম, আপনি ওষুধ খেয়েছেন? খেয়েছি। তুমি বসো, আমি তোমার বিছানা গুছিয়ে দিই। নিজে করে নিতে চাইলাম আমি, উনি নিষেধ করলেন। নতুন বউ আমি, প্রথম দিন এসেই নাকি কাজ করা মানায় না। বললেন, আজকের দিনে তোমায় থাকতে বললাম, তুমি কিছু মনে করোনি তো মা? আসলে প্রথম দিনেই তোমায় আপন করে নিয়েছি, মেয়ে মনে করেছি, তাই সাহায্য চাইলাম। না না, সমস্যা নেই। শুতে যাব এমন সময় বাহির থেকে দরজায় খটখটানি। সে এসেছেন, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, নাম জানা নেই। মা বিরক্তিতে কপাল কুচকায়। বললেন, শুয়ে পড়ো প্রিয়তা, আমিও শুয়ে পড়ব। এখন আর দরজা খোলার প্রয়োজন নেই, ডেকে ডেকে সাড়া না পেয়ে একাই চলে যাবে। আমি চুপ করে রইলাম। উনি আবারও দরজা নক করে খুলতে বলতে বিব্রত বোধ করি আমি। ক্ষীণ স্বরে বললাম, মা, আপনি হয়তো আপনাকে দেখতে এসেছে, বা কোনো প্রয়োজনে এতবার নক করছে। মা এবার অসন্তুষ্ট হলেন, এক প্রকার বাধ্য হয়েই দরজা খুলে দিলেন। ঝাঝালো কণ্ঠে বললেন, কি সমস্যা? কি দরকার তোর? রাত বিরেতে বিরক্ত করছিস কেন? বিরক্ত তো তোমরা আমায় করছো। আজ আমাদের বাসর ঘর, অথচ আমার বউকে এনে নিজের কাছে রেখে দিয়েছ। কোনো কমন সেন্স নেই নাকি? আগের বারের মতো ফোন দিয়ে এটেছ? মা আমতা আমতা স্বরে বললেন, কথার কোনো ছিঁড়ি নেই তোর, কি বলবি বল, কি দরকার? আমার বউকে দরকার। ওদিকে লজ্জায় আমি পারলে মাটির সঙ্গে মিশে যাই। এই কেমন লাগামহীন পুরুষ মানুষ! শাশুড়িমা বিড়বিড়িয়ে কি যেন বলে পেছন তাকালেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, কি বলবে শুনে এসো, তাড়াতাড়ি শুনে আসবে মা, তোমায় ভরসা করে থাকতে বলেছি, আমি কিন্তু অসুস্থ। একবার মাথা কাত করে দরজার দিকে এলাম। লোকটা তাকে অনুসরণ করতে বলে চলে যায়। সে হাঁটতে হাঁটতে অন্ধকার মতো একটি জায়গা দিয়ে উঠতে লাগে। সম্ভবত এটা সিঁড়ি, আমি বুঝতে পারিনি। প্রথম সিঁড়িতে পা বেঁধে পড়ে যেতে নেই, তিনি কিন্তু একটু দূরেই, চাইলেই আমায় ধরতে পারত, অন্তত সাবধান করতে পারত। দুহাত দিয়ে সিঁড়িতে ভর দিয়ে পড়ার হাত থেকে বেঁচেছি। আমার মৃদু চিৎকারে তিনি থেমে যান। দৃষ্টি সামনে রেখেই বলে, চাইলেই আপনাকে হেল্প করতে পারতাম, কিন্তু করলাম না একটা কারণে। ততক্ষণে উঠে দাঁড়িয়ে হাত ঝাড়ছি। মনে মনে বললাম, হেল্প না করে এখন কারণ দেখাচ্ছে? তিনি ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে বলল, এখানে আপনার ৩টে শিক্ষা হলো। প্রথমত, সামনের পথ অনুমান না করে পা বাড়ানো যাবে না। দ্বিতীয়ত, কাউকে অন্ধবিশ্বাস করে তার পথে পথ মেলানো যাবে না। এবং শেষ, অন্যের সাহায্যের আশায় না থেকে নিজেকেই নিজের আত্মরক্ষা করতে হবে। আমি বোকার ন্যায় দাঁড়িয়ে তার কথাগুলো শুনে গেলাম। বলছে কি লোকটা? এসব যেন আমি জানি না, শেখাতে এসেছে। উনি পুনরায় গম্ভীর গলায় বললেন, চলে আসুন। সে আগে গিয়ে ছাদের এক প্রান্তে দাঁড়ায়। আমি দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছি। কিছুপল আকাশপানে তাকিয়ে রইলেন তিনি। এরপর হঠাৎ করে বললেন, আপনাকে সাহসী হতে হবে। পর্বতের মতো মাথা উঁচু করে থাকতে হবে সবসময়। নদীর মতো বয়ে চলতে হবে, থামলে চলবে না। আকাশের মতো চকচকে ও পরিষ্কার হতে হবে মুখের বুলি। আপনায় ভরসা করে এনেছি, আপনিই পারবেন এই পাপের রাজস্ব ভেঙে সব কিছু আলোকিত করতে। বললাম, আপনি ভীষণ সিনেম্যাটিক কথা বলেন। লোকটা কিঞ্চিত হাসলেন। কি যেন বলতে যাবে আবার, তখনই ননদ রিপা এসে উপস্থিত।
বললেন মায়ের শ্বাসকষ্ট হচ্ছে, ভাবিকে নিয়ে যেতে হবে। ও কোনো উত্তরের আশা না করেই আমায় টানতে টানতে নিয়ে যেতে লাগে। মনে মনে বলি, শ্বাসকষ্ট হলে ডাক্তার ডাকতে হবে, আমায় বলার কি আছে। মনের প্রশ্ন মনেই থাকে, বলার আর সাহস পাই না। ঘরে গিয়ে দেখলাম শাশুড়ি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি ব্যতিব্যস্ত হয়ে তার হাত পা ঘষতে লাগলাম। চিৎকার করে বললাম ডাক্তার ডাকতে, হাসপাতালে নিয়ে যেতে। রিপা বলল প্রয়োজন নেই, হাত পা মালিশ করলেই নাকি সেরে যায়। তাই করলাম। প্রায় মিনিট 5 পার হলো। এর মাঝে শাশুড়ি দুবার উঠে বসেছে, একবার পানি খেয়েছে, আরেকবার মেয়েকে বলেছে ঘরের দরজা দিতে। রিপার নাকি পরীক্ষা, তাহলে পড়া বাদেও কি করে শুধু দাঁড়িয়ে? রিপাকে বললাম, তোমার না পরীক্ষা, তুমি পড়ো, মাকে আমি দেখছি। সে ঝাঁঝালো স্বরে জবাব দিল, অসুস্থ মাকে রেখে পড়া যায়? আর কিছু বললাম না আমি। মিনিট 10 পর শাশুড়ি ঠিক হলো, উঠে বসল, আমায় ধন্যবাদ দিল। এরপর আমতা আমতা করে বলল, একটা কথা ছিল বউ। বললাম, বলুন মা। আমাদের বাড়িতে নিয়ম, নতুন বউ যখন বিয়ে হয়ে এসে তার বাবার বাড়ির গহনাগুলো হতে পছন্দমতো একটি গহনা তার ননদ থাকলে উপহার হিসেবে দেয়। ননদ তো বোনেরই মতন, তো তুমিও? বললাম, এমন নিয়ম তো শুনিনি, তবে আপনাদের বাড়ির নিয়ম যেহেতু, তো দিচ্ছি সাধ্যমতো। গহনার পোটলা খুলতেই ননদ সামনে এগিয়ে এলো, হাতের আঙুলগুলো একত্র করে চৌকা করে রাখল, চুড়ি পরার সময় আমরা যেমন করি। আমি বেছে বেছে একটা সুন্দর আংটি তার হাতে পরিয়ে দিয়ে মুখের দিকে তাকালাম। মেয়েটার গম্ভীর মুখ, খুশি হয়নি নাকি? শাশুড়ি কেমন অবলা হেসে বলল, এটা দিলে? হ্যাঁ, আংটিটা সুন্দর না, সিম্পল ডিজাইনের মধ্যে, ও সব সময় পরে থাকতে পারবে। শাশুড়ি আবারও একটু হেসে বললেন, হ্যাঁ সুন্দর সুন্দর। রিপা কিছুই বলল না, গম্ভীর মুখ নিয়েই চলে গেল। আমি বুঝতে পারলাম না বিষয়টি হলো কি, মেয়েটার আংটি পেয়ে খুশি হয়নি নাকি? আনমনে এসব ভাবতে ভাবতেই শুয়ে পড়েছি, চোখে ঘুম নেই। ভাবছি শাশুড়ির বলা তখনের কথাটি, এ বাড়ির বউরা মানে? আমি যতদূর জানি উনিই বড়, 4 ভাই বোন ওনারা, 2 ভাই 2 বোন। ছোট ভাই বিয়ে করেনি, তাহলে আর বউ এলো কি করে? ওনার বড় বউ না তো? মুখখানা থমথমে হয়ে গেল আমার। চুপচাপ শুয়ে রইলাম চোখ বন্ধ করে। ঘরে ড্রিম লাইট জ্বলছে। একটু পর শাশুড়ি মা ধীরে ধীরে উঠে বসে আমার দিকে ঝুঁকে গেল, চোখের সামনে হাত নাড়ল। সাধারণত মানুষ ঘুমিয়েছে কিনা খেয়াল করে যেভাবে। ভাবলাম কিছু লাগবে হয়তো। বললাম, কিছু লাগবে মা? সে চমকে গেল যেন, আমতা আমতা করে বলল, পানি। উঠে বসে বেডসাইড টেবিল থেকে গ্লাসে পানি দিয়ে বললাম, বললেই হতো। আপনি চিন্তা করবেন না, আমি সজাগ আছি। অসুস্থ মানুষ রেখে সারা রাত ঘুমোনো অমানবিক কাজ। বলল, সমস্যা নেই, ঘুমোয়। আমি নিষেধ করি। উনি শুয়ে পড়েন, আমি এক কাত হয়ে। মা বারবার এদিক ওদিক ঘুরছে, নড়াচড়া করছে প্রচণ্ড, যেন শান্তি পাচ্ছে না। একটু পর সে উঠে দাঁড়ালেন, বললেন, রিপা পড়ছে কিনা দেখতে যাবে। মায়ের মন নিয়ে যেতে চাইলাম আমি, সে নিষেধ করল, একাই যাবে। গেল তিনি, আমি শুয়ে রইলাম। মিনিট 5 পর ফিরে এলেন হাতে 1 গ্লাস দুধ নিয়ে। বললেন, বাসর ঘরে দুধ খেতে হয়, তোমার খাওয়া হয়নি, মনে ছিল না আমার, এজন্য নিয়ে এলাম, খেয়ে নাও। আমি যতদূর জানি এসব নিয়ম এখন আর কেউ মানে না, আর মানলেও এটা স্বামী স্ত্রীরা পালন করে থাকে। শাশুড়িরা নতুন বউকে দুধ খাওয়ায়, এ আবার কেমন নিয়ম? বললাম, এত রাতে দুধ খাবো না আমি মা, এছাড়াও দুধ আমার পছন্দ না, আর আমি তো আপনার সঙ্গে আছি, বাসর ঘরে নয়, তো না খেলেও চলবে। উনি ভ্রু কুচকে বলল, সে যেখানেই থাকো, আজ বিয়ের প্রথম রাত, খেতেই হয় আজ। খেয়ে নাও মা, নাক ধরে খেয়ে নাও, খেতেই হবে। উনি রীতিমতো জোর করেই খাইয়ে দিলেন। 2 ঢোক খেয়ে মুখ সরিয়ে নিতেই বলল, পুরোটা খাও, না হলে কাজ করবে না। অবাক হয়ে বললাম, কি কাজ করবে না? উনি কাঁপা স্বরে বলল, ওই নিয়ম আর কি, পুরোটা খাওয়ার নিয়ম। বাধ্য হয়েই খেতে হলো। খেয়ে বিছানায় মাথা রাখলাম। মা এসে মাথায় বিলি কেটে দিচ্ছে। সে তো অসুস্থ, তবুও দিচ্ছে। ভালো লাগছে আমার, মা মা ফিল হচ্ছে সত্যিকারের। মিনিট 2 মাঝেই ঘুম ঘুম ভাব চলে আসে। একটু পর যেন চোখের পাতা টেনে তুলতে পারছি না। চোখ বুজে ফেলেছি, কিন্তু মস্তিষ্ক তখনও জাগ্রত। শাশুড়ির হাসির শব্দ পেলাম। ঘুমে তলিয়ে গেলাম। স্বপ্নে দেখছি কেউ আমায় জবাই করছে।
বিয়ের পরদিনই নতুন বউয়ের 10 ভরি গহনা গায়েব। বাতাসের বেগে যেন খবরটি ছড়িয়ে পড়েছে, অথচ বউয়ের ঘুম ভাঙার নাম নেই। মোষের মতো ঘুমোচ্ছে সে। ঘর ভর্তি মানুষজনের ফিসফিসানিকে উপেক্ষা করে ঘরে প্রবেশ করে প্রলয়। প্রলয় হল সেই লোকটি, প্রিয়তার স্বামী, এবাড়ির বড় ছেলে। চারপাশে চোখ বুলিয়ে ধীর স্বরে বলে, প্রিয়তা, এই যে প্রিয়তা, শুনছেন? কোনো উত্তর আসে না, ঘুমে তখনও বিভোর সে। প্রলয় এবার তার মাথায় হাত দিয়ে ডাকে। প্রিয়তার ঘুম ভাঙে, ধীরে ধীরে উঠে বসে সে। মাথাটা ঝিম ভরে আছে, মৃদু কান্নার রোল শোনা যাচ্ছে। পাশ ফিরে দেখছেন শাশুড়িমা কপাল চাপড়ে কাঁদছেন। প্রিয়তাকে তাকাতে দেখে সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার ওপর। বিলাপ করতে করতে বলে, সব লুট হয়ে গেছে গো বৌমা, তোমার বিয়ের সব গহনা লুট হয়ে গেছে। জানালা ভেঙে চোর ঢুকে সব নিয়ে গেছে। শুধু তোমারগুলো নয়, আমার আলমারিতে থাকা গলার চেন সহ হাতের আংটি নিয়ে গেছে। এ আমাদের কি সর্বনাশ হলো! সোনা খোয়া যাওয়া ভালো লক্ষণ নয়। নতুন বউ ঘরে আসতে না আসতেই এ কি অঘটন ঘটে গেল। মনে হলো ঘুরে ফিরে দোষটা আমার কাঁধে আসছে, অথচ গহনাগুলো আমার। তবুও চুপ রয়েছি আমি। আসলে কি বলবো বুঝতে পারছি না। মাথার ঝিমোট ভাবে সব গুলিয়ে যাচ্ছে। এক মহিলা প্রশ্ন করে, তোমরা দুজন ঘরে ছিলে, তাও কিভাবে চুরি হলো? বুঝতে পারোনি কিছু? বুঝলে কি আর চুরি হতে দেই? আমার শরীরটা রাতে বেশিই খারাপ করেছিল, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। দোষটা আসলে আমারই, আমিই মরার ঘুম ঘুমোচ্ছিলাম। বউটার দোষ নেই, বেচারা সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমিয়েছিল। আমারই সতর্ক হওয়া উচিত। বিয়ে বাড়ি, কত মানুষজন, না জানি কে করেছে হাত সাফাইটা। পরিচিত কেউই করেছে। নিঃশব্দে জানালার ছিটকিনি কেটেছে, আলমারির চাবি খুঁজে বের করে আলমারি থেকে গয়না বের করেছে। পরিচিত না হলে এত কিছু করতে পারে? এক মহিলা ক্ষেপে গিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? কে চুরি করেছে? আমরা নাকি? খেয়ে কাজ নেই আমাদের। তোমার ধন দৌলত চুরি করার মতো রুচি আমাদের নেই। বাড়িতে দাওয়াত করে নিয়ে এসে অপমান করা হচ্ছে। থাকবই না এই বাড়িতে, চলো সবাই। মা কান্না ভেজা কণ্ঠে বলে, হ্যাঁ যাও যাও, আমার ক্ষতি হয়েছে, আমি দুটো কথাও বলতে পারবো না। মা কান্না শুরু করলেন। এবার আমারও কান্না পেল। বিয়ের গহনা আমার, নানুর শেষ স্মৃতি। মা শুনলে কষ্ট পাবে। হু হু করে কাঁদতে শুরু করেছি। শাশুড়িমা দৌড়ে এসে আমার হাত চেপে ধরে বলল, শান্ত হও মা, যা ক্ষতি হবার দুজনেরই হয়েছে। আমি নিশ্চিত এই কাজ পরিচিত কারোর, এজন্যই সবার গায়ে লাগছে আমার কথা। তুমি কোনো চিন্তা করো না বৌমা, তোমার গহনা আমি ফিরিয়ে আনবই। আমার মেজ ভাই পুলিশ, ছোট বোনের স্বামী আর্মি, সবাইকে খবর দিয়েছি আমি। ওরা বলেছে 1 সপ্তাহের মধ্যে সব খুঁজে বের করে দেবে। সম্পূর্ণ গল্পটি আমার পেজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। আমি চোখের পানি মুছছি। প্রলয়ের একজন ভাবি এলেন, সম্ভবত ফুপাতো ভাইয়ের বউ। বললেন, আচ্ছা আন্টি, কাল তো ওদের বাসর রাত ছিল, তো প্রিয়তা আপনার ঘরে কেন? মা মুখ বেজার করে বললেন, আমার শরীর অসুস্থ ছিল, এজন্য ওকে থাকতে বলেছি। ওদের বিয়ে যখন হয়েছে সারাকালই একসঙ্গে থাকবে। হ্যাঁ, তবে ওই রাতটা স্পেশাল ছিল। হ্যাঁ, তুমি এসেছো আরেক নাটক শোনাতে। মনে হয় ওই রাত ছাড়া যেন আর ওরা এক ঘরে থাকতে পারবে না। আমরা বিয়ে হয়ে এসে 3 দিন শাশুড়ির পা টিপেছি শুধু। 3 দিন পর স্বামীর ঘরে দিয়েছিল আমাদের। আর একটা রাত অসুস্থতার জন্য বউটাকে কাছে রেখেছি, দেখে কত কথা। উনি বললেন, আপনি আগের বারও। শাশুড়িমা ধমক দিয়ে বলল, চুপ করো নিঝুম, তুমি বড্ড কথা বলো। সব বিষয়ে যাও, কাজ করো গিয়ে। বউ মানুষ কাজের বাড়ি এসে কাজ না করে ঘুরে বেড়ায় শুধু। ভাবিটা মুখ গোমড়া করে চলে যায়। প্রলয় আমায় দাঁড়াতে বলে, কিন্তু আমি বসেই আছি। প্রলয় আমার হাত ধরে হুট করে। চমকে গিয়ে তাকায়। সে টানতে টানতে আমায় ঘরে নিয়ে যায়। তার বিছানায় বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে কিছু একটা বের করতে করতে বলে, বেশ হয়েছে, আপনার মতো অধিক মহান মেয়েদের জন্য এটাই ঠিক। কান্না ভেজা কণ্ঠে বললাম, আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আমি কি করেছি? আমার দোষটা কোথায়? লোকটা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয় কিছু বল। একটা রুমাল হাতের মাঝে দিয়ে বলে, নিন, চোখের পানি মুছে নিন। কাঁদলেই তো ফিরে পাবেন না গহনা। আমায় একটু সময় দিন, আমি দেখছি কি করা যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার মুখটা ভীষণ ফুলো ফুলো লাগছে। উনি চলে যায়। আমি দুদণ্ড ঝিম ধরে বসে থেকে ওয়াশরুমে চলে যাই। সোজা গোসল সেরে বেরিয়েছি। সুতি একটা 3 পিস পরেছি। একটু পর ভারী পোশাক পরব। আজ আমার বৌভাত, কিন্তু মনে কোনো আনন্দ নেই। বিয়েতেই খুশি নেই, আর তো বৌভাত। বিছানায় বসলাম, চোখ পড়ে পাশেই একটা ড্রাইভিং লাইসেন্স। হাতে নিতেই দেখলাম এটা উনার, মানে তার। আসলে স্বামী মানি না তাকে। প্রলয় সরকার পুরো নাম। লোকটার বয়স 28। যখন শুনেছিলাম উনার এটা দ্বিতীয় বিয়ে, ভেবেছিলাম বয়স্ক কোনো লোক হবে।
কিন্তু বিয়ের সময় দেখলাম উনি ইয়াং। যাক, একটা দিক তো ভালো হলো, অন্তত লোকসমাজে বুড়ো লোককে বিয়ে করেছি বলে ঠাট্টার পাত্র হতে হবে না। এই প্রলয় লোকটা ভীষণ কর্কশ, এসে থেকে আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, কেমন যেন রহস্যজনক কথা বলে, আগা মাথা কিচ্ছু বুঝি না। আপন মনে এসবই ভাবছিলাম, ঘরে এলেন তিনি, মানে উনি, প্রলয়, হাতে খাবারের থালা। থালা সাইডে রেখে বললেন, খেয়ে নিন, আমি একটু আসছি। সে আবারও চলে যায় ঘরের বাইরে। আমি বসে আছি উদাস মুখে, খেতে ইচ্ছে করছে না, বারবার গহনার কথা মনে হচ্ছে। মাকে কি জবাব দেব? পছন্দের বালাটি কি আদৌ আর ফেরত পাব? চোরের হাত পড়লে জিনিস অক্ষত থাকে। মৃত নানুর শেষ সম্বলটুকুও রাখতে পারলাম না। মা কত ভরসা বিশ্বাস করে তার মায়ের জিনিসগুলো আমানত হিসেবে দিয়েছিল আমায়, আমি ধরে রাখতে পারলাম না। বাড়িতে নতুন বউ শুভকামনা হয়ে আসে, আমি এলাম অপয়া হয়ে। এ দাগ কখনো মুছবে গা থেকে? আনমনেই চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তখনই ঘরের ভেতরে প্রবেশ করে প্রলয়। আমি একটু আড়াল হয়ে চোখের পানি মুছি। লুকায়িত কান্না সবার নজরে আসতে নেই। উনি বললেন, এখনও খাননি আপনি? কখন খাবেন? একটু পর প্রোগ্রাম শুরু হবে। আমি জবাব দিলাম না কোনো। উনি এক প্রকার বিরক্ত হয়েই আমার সামনে বসলেন। পরোটায় সবজি নিয়ে মুখের সামনে ধরলেন। আমার ইতস্তত বোধ হল, নিষেধ করলাম। উনি ধমক দিয়ে বললেন, নাটক করবেন না, আপনাকে নিয়ে বসে থেকে নাটক করার মতো সময় আমার নেই, তাই বলছি দ্রুতই খেয়ে নিন, অন্যথায় আমি জোর করতে বাধ্য হব। সকালের ঘটনায় এমনিতেই আমার মনে দাগ কেটে আছে, তার মাঝে এর এমন ব্যবহার। হু হু করে কেঁদে উঠি আমি। উনি তাতে কর্ণপাত না করে খাবার আবারও মুখের সামনে ধরেন। কাঁদতে কাঁদতেই খেয়ে নিই। মনে অভিমান জমা হয়েছে, কিন্তু কার ওপর অভিমান করছি আমি? উনাকে আমি আমার কেউ মনে করি না। খাবার শেষে সবেমাত্র পানি খাচ্ছি, এমন সময় রিপা আসে ডাকতে। বলে, তোমার সব কসমেটিক্স দাও ভাবি, নিয়ে যাই, সাজাতে এসেছে তোমায়, আমি সব নিয়ে যাচ্ছি, তারপর তুমি এসো। বললাম, এ ঘরেই নিয়ে এসো না, সব শাড়ি মেকআপ তো এ ঘরেই আছে। ও প্রলয়ের দিকে একবার তাকিয়ে বলে, ওনারা আমাদের ঘরে বসেছে, আমরাও সাজব, সব নিয়ে চলো আমাদের ঘরে, দামি শাড়ি মেকআপগুলো সবই দাও, আমরা আমাদের জিনিস দিয়েই সাজব। প্রলয় হয়তো কিছু বলতে যাবে, তার আগেই আমি উঠে দাঁড়াই, লাগেজ থেকে সব বাহির করতে নেই। আটকে দেয় প্রলয়, বলে, আপনারা যান, আমি দিয়ে আসব। রিপা বলে, দাও না সব, আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। প্রলয় শোনে না কোনো কথা, আমায় চোখের ইশারায় যেতে বলে। রিপার মুখটা দেখে মনে হলো রেগে গেছে, রাগাটাই স্বাভাবিক। সব বিষয়ে উনার এত মাথা ঘামানোর কি দরকার? চলে গেলাম আমি পিছে, রিপা আগে ঘরে ঢুকল। সঙ্গে সঙ্গে ননাস সুমা আপু বলে ওঠে, এনেছিস সব, দুজনে ভাগাভাগি করে নেই চল। আমি যখনই ঘরে ঢুকেছি অমনি সবার মুখ বন্ধ। বুঝলাম না বিষয়টা, কি আনবে, কি ভাগ করবে? প্রশ্নটা করেই ফেললাম। কি ভাগাভাগি করার কথা বলছেন আপু? আপু আমতা আমতা করে বলে, ওই খাবার, ওকে খাবার আনতে বলেছিলাম। আমি ও বলে বিছানায় গিয়ে বসলাম। দুজন মেয়ে এগিয়ে এলো, আমায় সাজাবে তারা, সব কোথায় জানতে চাইল। এবার বেশ রাগ হলো আমার জিনিস নিয়ে ওনার এত মাথা ব্যথার কি আছে? রিপাকে বললাম, রিপা তুমি প্লিজ আর একবার ওই ঘরে যাও, ওনাকে গিয়ে বলো আমি চাইছি সব, নীল রঙের লাগেজে সব রাখা আছে, শাড়িও বের করে রেখেছি আমি, প্লিজ নিয়ে এসো। রিপা হনহন করতে করতে চলে যায়। ঘরে গিয়ে দেখে প্রলয় সব গোছাচ্ছে। রিপাকে দেখে বলে, এসেছিস, নে এগুলো নিয়ে যা। তখন দিলে না কেন? সব গোছানো ছিল না তাই, নিয়ে যা এখন। রিপার হাতে একটা শাড়ি ও নীল ব্যাগের কসমেটিক্স দিয়ে দেয়। শাড়ি দেখে রিপা বলে, একটা শাড়ি? হ্যাঁ, মানুষ একজন শাড়ি 14টে পরবে? প্রলয় সামনের দিকে এগোতে নেয়। পেছন থেকে রিপা বলে, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বেশি করছো ভাইয়া? প্রলয় কড়া গলায় বলে, হ্যাঁ করছি, সুতরাং সতর্ক হ, একই ঘটনা রিপিট করার চেষ্টা করিস না। প্রিয়তার কোনো ক্ষতি আমি প্রলয়ের বেঁচে থাকতে হতে দিচ্ছি না। রিপা দ্রুত গলায় বলে, এসব কি বলছো ভাইয়া? আমরা কেন তোমার বউয়ের ক্ষতি করব? উনি তো আমাদের ভাবি, আগের জন্য তাই ছিল। রিপা আর কোনো কথা বলে না, জিনিসগুলো নিয়ে চলে যায় সে। ইতিমধ্যেই তখন আমার বেসিক স্কিন কেয়ার শুরু হয়ে গেছে। রিপাকে দেখলাম নতমুখে ঘরে ঢুকছে। শুধালাম, সব ঠিকঠাক এনেছো? মেয়েটা কোনো জবাব দিল না, জিনিসগুলো বিছানায় রেখে চলে গেল। আমি সাজায় মন দিলাম। সাজ শেষে স্টেজে নিয়ে বসানো হলো। চুপচাপ বসে আছি আমি, এখনও আমার মায়েরা আসেনি, চিন্তায় আছি মাকে কি জবাব দেব। এমন সময় এক মহিলা এলো, বলল, কাল কি দিয়ে শাশুড়ি বধূবরণ করেছে? তোমায় উপহারে কি দিয়েছে প্রিয়তা? স্বামী এত বড় চাকরি করে, শুনেছি পারিবারিক ব্যবসাও আছে, নিশ্চয়ই হারটার দিয়েছে। তা কোথায় সেটা? তোমারগুলো তো চুরিই গেল, ওটাও গেছে নাকি? নতুন বউয়ের গায়ে সোনা নেই দেখছি,
বনেদি ঘরের মেয়ে বউভাতের দিনে গা খালি থাকলে মানায়? উনারা এক প্রকার ভৎসনা করেই কথাগুলো বলল। অপমানে আমি মুখ ছোট করলাম, মাথা নিচু করে রইলাম। দূর থেকে এই দৃশ্য দেখে প্রলয়। রেগেমেগে মায়ের ঘরে যায় সে। রাগান্বিত স্বরে বলে, গহনার সেটটা কোথায় মা? প্রিয়তার জন্য যে গলার হার, দুল, চুড়ি বানানো হলো সেগুলো কোথায়? ওকে দেওনি? মা ঝাঝালো স্বরে জবাব দেয়, না দেইনি। কেন? সবে এক গহনা চুরি গেল, আবার অত ভারী গহনা পরতে দেব? পাগল নাকি আমি? যদি ডাকাতি হয় এবার? আর পড়ার সময় কি গেল? সারা জীবনই পড়তে পারবে, আজই পড়তে হবে তার কি মানে? প্রলয় কঠোর গলায় বলে, আমি প্রলয় সরকার বেঁচে থাকতে আমার বউয়ের গা থেকে গহনা ডাকাতি হবে, এটা সম্ভব? তোমার অত চিন্তা করতে হবে না মা, গহনা বের করে দাও দ্রুত, বাকিটা আমি দেখব। তুই কি একটু বেশিই বুঝছিস না? বেশি বুঝছি দেখেই হয়তো পরিস্থিতি এখনো হাতের মুঠোয় আছে। আমি তোর মা প্রলয়, সেজন্যই বলছি গহনাটা দিয়ে দাও। মা এবার প্রলয়ের কাঁধে হাত রেখে বলে, দেখ বাবা, আমি তোর ভালোর জন্য বলছি। এছাড়াও সামনে তোর ছোট বোনটার বিয়ে, ওর জন্যও তো কিছু রাখতে হবে বল। ওর জন্য নেই মা, আমার বউয়ের জন্য বানানো গহনা দিয়ে নিজের মেয়েকে বিয়ে দিতে হবে? মা অপমানে মুখ ছোট করলেন। প্রলয় রিপাকে জিজ্ঞেস করে, গহনা কোথায় রেখেছে? রিপা আলমারির দিকে ইশারা করে। প্রলয় আলমারি খুলে গহনা বের করে চলে যেতে নেয়। হঠাৎ কি যেন মনে করে বলে, আলমারি থেকে নাকি তোমার চেন আংটি চুরি হয়েছে, এটা হয়নি? হয়তো খুঁজে পাইনি চোর। এখন এটাও কি আমার দোষ? চুরি হলেই ভালো হতো। প্রলয় হাসতে হাসতে বলে, তুমি জগজ্জননী সাপের চেয়েও বিষধর। চলে যায় সে। মা রাগে ফোঁস করতে করতে বলে, দেখ এবার আমি কি করি। আগেরবারের কথা মনে নেই? এবার ওর চেয়েও খারাপ অবস্থা করব মেয়েটার। কতক্ষণ ওকে রক্ষা করতে থাকবে প্রলয়? ছুটি শেষ হলো বলে সাপ বললি না আমায়? দেখ এবার সাপ হয়েই ছোবল দেব তোর বউকে। রিপা, অ্যাসিড এনে ঘরে রাখ, জলসে দেওয়ার সময় এসে যাচ্ছে। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।